পিরিয়ড চলাকালীন অবস্থায় প্রেমিকের হাতে শরীর সঁপে দেয় মিতালি। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তাকে এই কঠিন কাজটি করতেই হলো। অনেকবার বোঝানোর পরেও মামুন মিয়ার এক কথা, হয় তার সাথে বিছানায় যাও, না হয় ছেড়ে দাও। মেয়েটা যে বড্ড বেশি ভালোবাসে মামুন মিয়ারে, তাই আপোষ থাকা সত্ত্বেও নিজ দেহ শরপত করে তাকে। মিতালিকে কাছে পেয়ে মামুন মিয়া জঙ্গলি জানোয়ারের মতো লাফিয়ে ওঠে, তার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মিতালির খুব কষ্ট হচ্ছে, তবুও চোখ বন্ধ করে শুয়ে আছে। মামুন তার খায়েশ মিটিয়ে নিচ্ছে ইচ্ছে মতো। মিতালির চোখ বেয়ে অশ্রু বের হচ্ছে। কিছুদিন পর হঠাৎ স্কুলে যাওয়ার পথে মিতালি মাথা ঘুরে পড়ে যায়। ও মিতালির মা, তোমাগো ছেড়ি বেউস হইয়া পইরা রইছে উজান ঘাটের রাস্তায়। পাশের বাড়ির সবুরা বানুর চিৎকার শুনে মিতালির মা রোমেলা বানু দৌড়ে আসলেন। কি কও বুবু, আমাগো মিতালি কই আছে এখন? আমারে লইয়া চলো। সবুরা বানু রোমেলারে নিয়ে দৌড়ে মিতালির কাছে যায়। মাথায় 5 কলসি পানি ঢালার পর আস্তে আস্তে চোখ খুলে মিতালি। ও মাইয়া, তোর কি হয়েছে? মায়ের কথা শুনে মিতালি শুধু চেয়ে আছে। ও রোমেলা, মনে হয় তোমার শরীরে ভূতে পাইছে। সকাল দুপুর মানে না তোমার শরী, হগল সময় সাজ্জা গুজ্জা থাকে। রোমেলা এসবে কান্না দিয়ে মেয়েরে নিয়ে বাড়িতে ফিরে আসে। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। এই মাঝখানের সময় মিতালি প্রায় 20 বারের মতো বমি করেছে। রোমেলা ঘাবড়ে গেছে মেয়ের এমন দেখে। রোমেলার স্বামী কুদ্দুস মিয়া ক্ষেতের কাজ শেষে বাড়িতে এসেছেন। হাত মুখ ধুয়ে শীতল পাটি বিছিয়ে মিতালিকে কয়েকবার ডাক দিয়েছেন তিনি। মিতালিকে বড্ড ভালোবাসেন যে তিনি। ও মিতালির বাপ, আজ সকাল থেকে মাইয়াটা কিছুই খায় নাই। সকালে স্কুলে যাওয়ানোর সড়কে বেহুশ হয়ে পইরা গেছিল, তারপর থেকে খালি বমি করতেছে। আমি কই, ওরা একটু ডাক্তারের বগলে লইয়া যাও না। হাত পাখা দিয়ে বাতাস দিতে দিতে কুদ্দুস মিয়ার পাতা আরেকখানি হাঁসের ডিম তুলে দিল রোমেলা। আচ্ছা মাইয়ার আমার কই আহন? খাওয়া শেষ করে কুদ্দুস মিয়া মিতালির ঘরে ঢুকে দেখে মেয়েটা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আম্মা, তোমার কি হয়েছে আমারে কও? সারাদিন কিছু খাও নাই কে? মিতালি নির্বাক হয়ে ঠায় বসে আছে একই জায়গায়। রোমেলা বানু কুদ্দুস মিয়া তাদের গায়ের সেরা ডাক্তার মাহমুদ শেখকে ডেকে নিয়ে আসেন। অনেকক্ষণ পরীক্ষা করার পর কুদ্দুস মিয়ারে একটু দূরে ডাক দেয়। ও বাপু, কি সমস্যা মায়াডার? আসলে খালুজান, মিতালি গর্ভবতী। কুদ্দুস মিয়া শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা কেমনে সম্ভব? মাইয়ারা সবে 5 ক্লাস পাশ করে 6 ক্লাসে উঠছে। তার থেকে বড় কথা হইল গিয়া মিতালির তো বিয়াও হয় নাই। খালুজান, কিভাবে হইল এটা আমি কইতে পারুম না, কিন্তু আমার পরীক্ষা ভুল হবারই পারে না। একরাশ নীরবতা কুদ্দুস মিয়াকে আঁকড়ে ধরেছে। দুশ্চিন্তার ছাপ তার চোখে মুখে। বাপু, তোমার পায়ে ধইরা কই, এই খবর গায়ে জানি রইটা না যায়। খালুজান, চিন্তা করবেন না, আমি এটা বাহিরে জানাবো না। এখন তাইলে আমি আসি। মাহমুদ শেখ চলে যায়। কপাটের খিড়কি ধরে দাঁড়িয়ে থাকা রোমেলা ছটফটিয়ে ওঠে। কুদ্দুস মিয়া রোমেলার দিকে তাকিয়ে বিষণ্ণ মনে তাকিয়ে থাকে। রোমেলা লুকিয়ে সব শুনেছে। মিতালিও টিনের বেড়ায় কান লাগিয়ে সব শুনেছে। তার জন্য তার বাপ মায়ের এই অবস্থা দেখে কান্নায় বুক ফেটে আসছে তার। দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা চেয়ারম্যানের ছেলে মামুন মিয়ার কাছে যায়। মামুন, আমার পেটে তোমার অনাগত সন্তান। তুমি আমার বাপ মায়ের একটু বুঝাইয়া বইলা আসো, তুমি আমার সন্তানের বাপ। ধুর, তুমি কেডা? তোমারে তো আজকাই আমি পয়লা দেখলাম। মামুনের এমন বক্তব্য শুনে মিতালি অবাক হয়ে গেছে। আর্তনাদ ভরা কণ্ঠে বারবার বলছিল, মামুন তুমি আমারে ঠকাইলা। কিন্তু এই কান্নার কোনো দাম দেয়নি মামুন ও চেয়ারম্যান পরিবার। এর জন্য কুদ্দুস মিয়া ও রোমেলা বানুকে অপমান সইতে হয়েছে। মিথ্যা অপবাদ পেয়েছে মিতালি। এই ব্যথা সহ্য করার মতো নয়। মিতালি রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় বাপেরে কেউ কাজে নেয় না। একটাই কথা, মাইয়া নিয়ে ব্যবসা করে খা, তোর কাজে যাওয়ান লাগতো না। কুদ্দুস ও রোমেলা ঘরের কোণে বসে নীরবে কাঁদতে থাকে। হঠাৎ বাইরে লোকজনের চেঁচামেচির শব্দে ঘর থেকে বের হয় রোমেলা। বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো আম গাছে কে যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রোমেলা ধীর পায়ে এগুতে থাকে সেই দিকে। সকালে সোনালি রোদ
রোমেলা চোখে মুখে পড়ছিল। শিশির বিন্দু ঘাসের সাথে সাঁতার খেলছে, খালি পায়ে শিশির ছোঁয়ায় অন্য এক অনুভূতি। রোমেলা গাছের নিচে যেতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে। সে মুখে রাও করার শক্তি যে হারিয়ে ফেলেছে। নিজের মেয়ের উড়না জড়িয়ে ফাঁস আটকানো অবস্থায় দেখে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। কুদ্দুস মিয়া দৌড়ে সেখানে এসে কয়েকবার বেহুশ হয়ে পড়ল। অন্তরখানি ফেটে যাচ্ছে তার। রোমেলা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। গায়ের মহিলারা রোমেলাকে ধরে পানি ঢালছে এক নাগারে। রোমেলার নাইরে কুদ্দুসের ভাঙা হৃদয়। প্রিয় স্ত্রীর মৃত্যু সংবাদে পুরো ভেঙে গেল। তাকেও যেতে হবে। একা একা কি করবে এই বেইমান পৃথিবীতে থেকে? চোখ বন্ধ করে স্ত্রীর পাশেই ঘুমিয়ে পড়েছে সে। এই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। হায়, এই মুখ পুরি শরীর লাইগা নিষ্পাপ বাপ মারে মরতে হইল। একটা দীর্ঘশ্বাস ফেলে আফসোস নিয়ে বুড়ো কাদের গাজী বলে ওঠে। হঠাৎ কারো চোখ পড়ে গাছের গুড়ির নিচে একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা পড়ে আছে। মহিলারা খেয়াল করে মৃত মিতালি মরার পর কিংবা মরার আগে সন্তান প্রসব করেছে। এক অবাক করা কাহিনী। সবাই আগ্রহ নিয়ে দেখতে আসে বাচ্চাটারে। এই মাইয়াটারে আমি পালমু। রক্তমাখা বাচ্চাটাকে কোলে নিয়ে সবুরা পানি বলে ওঠে। ওর নাম দিলাম বকুল, আমার বকুল ফুল। কয়েক বছর পর। এই মামা, একটু তাড়াতাড়ি রিক্সা চালান না। শৌখিনের কথায় রিক্সাওয়ালা সীমিত গতি বাড়িয়ে দেয়। গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করতে যাচ্ছে শৌখিন। অনেক কষ্টে রাজি করিয়েছে তার গার্লফ্রেন্ডকে। রিক্সা থেকে নেমে ভাড়াটা চুকিয়ে তড়িঘড়ি ফ্ল্যাটের 3 তলায় উঠে পড়ে, যেন তার তর সইছে না। এতদিন অপেক্ষা করার পর দিনটি চলে এলো। ও আমার প্রিয় রূপসী, আমি আসছি। কন্ডম আনতে মোটেও ভুলে নাই সে। রুমে ঢুকেই দেখে সেখানে আগে থেকে তার প্রেমিকা শান্তা সেখানে বসে আছে। জান, মুখ ঘুরিয়ে বসে আছে কেন? মুখ ঘোরাও, তোমার সব লাজ লজ্জা ভেঙে দিব আমি। দেরি না করে সোজা শান্তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় সে। পকেট থেকে তাড়াতাড়ি কন্ডমের প্যাকেটটি বের করতে শান্তা হাত দিয়ে সরিয়ে দেয়। শৌখিন বুঝতে পারে হয়তো এটাতে সে কমফোর্ট ফিল করছে না। শৌখিন ঝাঁপিয়ে শান্তার উপরে শুয়ে পড়ে। কিন্তু একই, শান্তার শরীর থেকে কেমন পচা গন্ধ আসছে। কি হলো, থেমে গেলে কেন? দম কি শেষ? ভয়ানক কণ্ঠে বলে ওঠে কেউ। শৌখিন উঠে পড়তে শান্তা তার দিকে মুখ ঘুরিয়ে তাকায়। আরে এটা তো শান্তা নয়। এক ভয়ঙ্কর চেহারার অবয়ব শৌখিনের দিকে তাকিয়ে আসছে। শৌখিনের বুক কেঁপে উঠে এক অজানা আশঙ্কায়। চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে। শৌখিন কিছু বুঝে ওঠার আগে বিছানার পাশে রাখা ফল কাটার ছুরি দিয়ে এক নাগারে আঘাত করতে থাকে মেয়েটা। মুখে তার আনন্দের ছায়ামূর্তি। পরদিন সকালে বকুল চোখ মেলতেই দেখে সে একটা অজানা ঘরের মেঝেতে শুয়ে আছে। তার পাশেই রয়েছে বিধ্বস্ত একটা অপরিচিত কিশোরের লাশ। বকুল দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, এই নিয়ে 10টা খুন তার হাত থেকে হলো, কিন্তু কেন এমনটা হচ্ছে তার সাথে? কেনই বা এই অপরিচিত ছেলেদের সে হত্যা করছে? তাদের সাথে তার কিসের সম্পর্ক? আজও বকুলের কাছে তা অজানা। বকুলের চোখ ছলছল করে উঠল। আজও সে কোনো এক মায়ের কোল খালি করলো। তড়িঘড়ি কেউ দেখার আগে ওয়াশরুমে গিয়ে রক্ত ধুয়ে রুম থেকে বের হয়ে বাড়ির পথে পা বাড়ায়। এতক্ষণ যে বকুলের কথা বলছিলাম, এটাই সেই মিতালির ছোট্ট মেয়ে বকুল। তবে আজ আর সে ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। সবুরা বানু জীবনের শেষটুকু দিয়ে তাকে লালন পালন করেছেন। নিজের মেয়ে না থাকায় আপন মেয়ের ভালোবাসা পেয়েছে বকুল। স্কুলে যখন কেউ বকুলকে জারজ বলে গালি দিত, সবুরা বানু তৎক্ষণাৎ ঢাল হয়ে এর প্রতিবাদ করত। সকল কাগজপত্রে বকুলের মায়ের নাম সবুরা বানু আর বাপের নাম মজিদ মিয়া। বকুল যখন মাধ্যমিক শেষ করলো, সারা গায়ে মিষ্টি বিলিয়ে মেয়ের জন্য দোয়া চাইলেন মজিদ মিয়া। হ্যাঁ গো হুনসেন, আমাগো বকুলের মেলা হাউস শহরের কলেজে পড়ার। সবুরা বানুর কথা শুনে মজিদ মিয়া চিন্তিত মনে বসে রইলেন। বুঝলা বকুলের মা, শহরে পড়াইতে হইলে মোড়া অঙ্কের টাকা লাগবো, কিন্তু আমরাই তো দিনই না দিন খাই। মাইয়াটার পিছে খরচ জোগামু কেমনে? বাজান, আমার নামে যে দাদা দাদির ভিটাটা আছে ওইটা বিক্রি করে দাও। পরে আমি যখন টাকা কামামো তখন আর এই গ্রামে থাকন লাগবো না। শহরে বিরাট বাড়ি বানামো, সেখানে আমরা থাকবো। বকুলের কথা ফেলবার মতো না। পরদিন অনেক কষ্টে খরিদ্দার খুঁজে বের করে
পানির দরে বকুলের মা মিতালি ও তার দাদা দাদির শেষ স্মৃতিটুকু বেঁচে দিল। তারপর থেকে বকুল কলেজে আছে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। বিরাট একটা কালো রঙের বোরকা পরে কলেজে যায়। আজ অবধি কলেজের কোনো ক্লাসমেট কেউ তার চেহারা দেখেনি। নিচু হয়ে কলেজে ঢোকে, আবার ছুটির পর নিচু হয়ে বের হয়। কারো সাথে বন্ধুত্ব করেনি আজ অবধি, কিন্তু বিগত কয়েক মাস ধরে হঠাৎ করে তার সাথে এই সকল অস্বাভাবিক কিছু ঘটছে। মনে হয় স্বপ্নে দেখছে, কিন্তু উঠে দেখে সব সত্যিই ছিল। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। বকুল মনে মনে ভাবতে থাকে কি করে এটা সমাধান বের করতে পারবে। প্রতিদিনের ন্যায় সেদিনও কলেজের বারান্দায় বসে বই পড়ছিল বকুল। হঠাৎ স্টোর রুম থেকে একটা আওয়াজ শুনে ঘাবড়ে যায় সে। আগ্রহবশত বকুল ধীর পায়ে স্টোর রুমের দিকে এগুতে থাকে। একদম জানালা বরাবর এসে থমকে যায় সে। তাদের ক্লাসের বাংলা ম্যাম কারো সাথে কথা বলছে রাগী ভাব নিয়ে। কণ্ঠ শুনে বুঝে ফেলেছে ম্যাম কারো উপরে রাগ ঝাড়তেছে। কথা থেমে যাওয়ার আভাস পাওয়া মাত্রই বকুল আড়াল হয়ে যায়। আগে রাগান্বিত হয়ে বের হন বাংলা ম্যাম মোহিনী। একটু পরে সেই রুম থেকে বকুলদের ব্যাচের একজন ছাত্র। বকুল অবাক হয়ে যায়, ম্যামের সাথে কি ছেলেটার অবৈধ সম্পর্ক? সেদিন আর পড়ায় মন বসেনি বকুলের। রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে সে। একটা বদ্ধ ঘর, চারিদিকে গুটগুটে অন্ধকার আর মাকড়সার জালের আবরণ। হঠাৎ পেছন থেকে কেউ এসে বকুলের কাঁধে হাত রাখে। চমকে উঠে বকুল পেছনে তাকিয়ে দেখে, আরে এটা তো সেই ছেলে যার সাথে কিনা বাংলা ম্যামের সাথে একই রুম থেকে বের হয়েছিল। বকুলকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে বকুল সরে দাঁড়ায়। হঠাৎ বকুল তার পিছনে গুজে রাখা ছুরি দিয়ে এক নাগারে বুকে ছুরিঘাত করলো। ভয়ে শরীর ঘেমে যাচ্ছে বকুলের। লাফিয়ে ঘুম থেকে উঠে দেখে আবার কোনো এক অচেনা ঘরে রয়েছে সে। পুরো শরীর রক্তে ভেজা। এটা তুমি কি করে ফেলে বকুল? পুলিশের ধমকানি শুনে গলা শুকিয়ে ভয়ে কাঠ হয়ে গেছে বকুলের। পাশ ঘুরে দেখে পুলিশ সাব ইন্সপেক্টর আরিফ ইসলাম তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কিছু করিনি, বকুল বিনয়ের সুরে এক নাগারে বলতেই থাকে। পাশে বকুলের ম্যাম মোহিনী বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি রাগান্বিত কণ্ঠে বারবার বলছিলেন বকুলই শাকিলকে খুন করেছে। বকুলকে আটক করে পুলিশ ভ্যানে উঠালেন কনস্টেবল স্মৃতি রহমান। থানায় নিয়ে আসার আগে এক নিরিবিলি রাস্তায় পুলিশ ভ্যানটি থেমে যায়। কেন জানি সাব ইন্সপেক্টর আরিফের মনে হচ্ছে মেয়েটা নির্দোষ। তাই গাড়ি থামিয়ে জনাব আরিফ বকুলের পাশে বসে কি ঘটেছিল সব জিজ্ঞেস করে। বকুল কান্নারত অবস্থায় কিছুই স্পষ্ট বলতে পারছে না। মিস স্মৃতি পানির বোতল এগিয়ে দেন বকুলের দিকে। এক ঢোকে পুরো বোতল খালি করে দীর্ঘশ্বাস ফেলে বকুল। গত রাতের কথা এবং এর আগে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা শেয়ার করা আরিফের কাছে। স্মৃতি, আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা নির্দোষ। আমারও তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, একটা কাজ করলে হয় না? মেয়েটাকে থানায় না নিয়ে ওর বক্তৃতা সঠিক কিনা পরখ করে দেখা যাক। আপনি যা চান। আরিফ বকুলকে থানায় না নিয়ে সোজা তার বাসায় নিয়ে আসে। তোমার আপত্তি না থাকলে যে কয়দিন তোমার সমস্যার সমাধান না করতে পারে ততদিন এখানে থাকতে হবে। বকুল মাথা ঝুঁকে সম্মতি জানায়। গুড, এই ঘরটায় আমার মা থাকেন। এটা আমার ঘর, আর এটা আমার বোন সোহানা থাকে। তুমি ওর সাথেই থাকবে। পুনরায় মাথা নেড়ে সম্মতি জানালো বকুল। মায়ের কাছে সব খুলে বলে বকুলকে আরিফের মায়ের কাছে রেখে ডিউটিতে চলে যায়। যাওয়ার আগে সিসিটিভি চালু করেন এবং দারোয়ানকে বাড়ির দিকেও সিসিটিভি মনিটরিং করতে বলেন। যতই হোক, মেয়েটা খুনের আসামি। তার বৃদ্ধ মাকে রেখে এসেছেন। বাইরে থেকে লক করে চাবি দারোয়ানের কাছে রেখে যায়। সারাদিন কাজে মন বসাতে পারেননি তিনি, শুধু বকুলের কথা চিন্তা করছে। এত সুন্দর মেয়ে কিভাবে মানুষের হত্যা করতে পারে? অবশ্যই কিছু একটা তো আছে। জনাব আরিফ মনে মনে ভাবছে। স্যার, বাসায় যাবেন না? স্মৃতির কথায় ঘোর কাটে তার। চলো। বাড়ি যাওয়ার পথে হঠাৎ জনাব আরিফ দেখেন তার বোন সোহানা অন্য একটা ছেলের সাথে কফি হাউসে বসে হাসি মুখে কথা বলছে। বিষয়টি তেমন আমলে নিলেন না তিনি। হয়তো সোহানার কলেজ ফ্রেন্ড। বাসায় ঢুকতেই চমকে যান জনাব আরিফ। পুরো বাড়িটা অন্যরকম লাগছে, কেমন নতুন নতুন। হাসি মুখে মা উর্মিলা আক্তার আরিফের দিকে এগিয়ে আসছেন। দেখ বাবা, মেয়েটা কত কাজ করেছে, সাথে আমার যত্ন। এমন মেয়েকে কিভাবে সন্দেহ করবি? আসলেই তো,
মেয়েটা খুনি হলে পালাতে চেষ্টা করবে, এমনকি তার মায়ের ক্ষতি করতেও পারত। তা না করে বাড়ির কাজ, এমনকি মায়ের সেবা যত্নে ব্যস্ত। আরিফের মন ভাবিয়ে তোলে মেয়েটা। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছে সবাই। মা, সোহানাকে দেখছি না যে। সোহানা সারাদিনও বাসায় ফিরেনি। সেই যে সকালে মেয়েটা বেরিয়েছে, এখনো কোনো খবর নেই। মায়ের কথা শুনে হঠাৎ তার মনে আসে রাস্তায় কারোর সাথে দেখেছিল সোহানাকে। মোবাইল বের করে সোহানার নাম্বারে কয়েকটি কল করো, রেসপন্স না পেয়ে ফোন পাশে রেখে দিলেন তিনি। সে কি বকুল, তুমি দাঁড়িয়ে কেন? বসো, একসাথে খাই। উর্মিলা আক্তারের কথা শুনে মুচকি এসে বকুল পাশে বসে পড়ে। বড়ই বাধ্য মেয়ে বকুল। আচ্ছা, তোমার সম্পর্কে কিছু জানালে না তো আমায়? আরিফের কথা শুনে বকুল তার পরিচয় ভালো মতো দেয়, কিন্তু তার আসল মায়ের কথা গোপনই রয়ে যায়। কাল তোমাদের কলেজে যেতে হবে সকালে, রেডি থাইকো। বকুল মাথা নেড়ে খাওয়াতে মন দেয়। তুই কি এখনো মেয়েটাকে সন্দেহ করছিস? উর্মিলা আক্তার রাগী কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ মা, কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত বকুল আমার কাছে খুনের আসামি। খাওয়া শেষে হাত ধুয়ে উঠে পড়বে, তখনই ফোন বেজে ওঠে। হ্যালো, সাব ইন্সপেক্টর আরিফ বলছিলাম। ওপাশ থেকে, হ্যালো স্যার, আমি নাহিদা, আপনাদের পাশের বাড়িতে থাকতাম আগে। হ্যাঁ, মনে পড়েছে তোমাকে। স্যার, টিভিতে আপনার বোন সোহানাকে দেখাচ্ছে, ওকে কেউ খুন করে ফেলে রেখে গেছে। আরিফ নাহিদার কথা শুনে চমকে ওঠে। আশঙ্কার আকাশ কালো হয়ে ঘিরে গেছে তার চারপাশে। শরীর থেকে ঘাম টপ টপ করে ঝরছে। কি হলো? আরিফ উত্তর না দিয়ে রাতে ডিউটিরত পুলিশ মাহফুজুর রহমানকে কল দিলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, খুনের ঘটনা কোথায় ঘটেছে? স্যার, 29 নম্বর কলোনি রোডের ফুটপাতে একটা অর্ধনগ্ন মেয়ের লাশ পেয়েছি, এখনও বেয়ারিশ হয়ে আছে। আমি এখনই সেখানে আসছি। মায়ের কাছে কিছু না বলে হন্তদন্ত হয়ে জনাব আরিফ বাড়ি থেকে বের হয়ে গেলেন। মা কিছু জিজ্ঞেস করে উত্তর পেল না। তিনি জানতেন পুলিশের কাজ এমনই। 29 নম্বর কলোনি রোডে পৌঁছে দেখে সেখানে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখেন অ্যাম্বুলেন্সের লাশ উঠানো হচ্ছে। স্যার, মেয়েটাকে গণধর্ষণ করে খুন করেছে। মুখের উপর থেকে সাদা কাপড় সরিয়ে আরিফের চোখ ছানা বড়া হয়ে গেল। চোখে নিমিষে অশ্রুতে ভরে গেল। এটা আমার বোন সোহানা বলে অঝরে কাঁদতে থাকেন তিনি। এটা কিভাবে হলো? কিছু মাথায় আসছে না জনাব আরিফের। মায়ের কাছে খবর যেতে বেশি একটা সময় লাগলো না। মায়ের আর্তনাদে আরিফের মন শোকের কালো মেঘে ঢাকা পড়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে জনাব আরিফ খুনিদের শনাক্ত করতে ব্যস্ত হয়ে যান। রাতের কালো আকাশ হালকা জ্যোৎস্নার আলো এসে পড়েছে বাসার ব্যালকনিতে। জনাব আরিফ ব্যালকনির গ্রিল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। আকাশ পানে তাকিয়ে কি যেন ভাবছে। হয়তো এত অল্প সময়ে বোন সোহানাকে হারিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঘাড়ে নরম হাতের ছোঁয়া পেয়ে আরিফের ঘোর কাটে। তাকিয়ে দেখে বকুল দাঁড়িয়ে আছে। কিছু বলবে? না, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন তাই ভাবলাম একটু কথা বলে, তাতে যদি আপনার মন ভালো হয়ে যায়। আমার মন ভালোই আছে। একরাশ নীরবতাকে সাথে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। শোনেন, আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। আমাকে কিছুদিনের জন্য ছেড়ে দিবেন? কথা দিচ্ছি, গ্রামে গিয়ে আব্বা আম্মারে দেখেই চলে আসবো। আবার পালাবো না, কোথাও বিশ্বাস রাখতে পারেন। আরিফ বকুলের কথা শুনে তার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা যাবে, সমস্যা নেই। পরদিন সোহানার লাশ দাফন সম্পন্ন করে বাসায় ফিরে তার মা একদম ভেঙে পড়েছেন মেয়ের অকাল মৃত্যুতে। হঠাৎ আরিফের ফোনে কল আসে। হ্যালো স্যার। মাহফুজ বলো। স্যার, সোহানা হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে এসেছে। দয়া করে আপনি এসে একটু দেখে নিন। আচ্ছা, তুমি ওয়েট করো, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। আরিফ ফোন কেটে দিয়ে রেডি হতে থাকেন। আপনি না বললেন আমাকে গ্রামে যেতে দিবেন? বকুলের কথা আরিফকে বিরক্ত বোধ করছিল। দেখো, এখন আমি বিজি আছি, ফ্রি হয়ে তোমার সব আবদার রাখবো বলে হন্যে হয়ে বাসা থেকে বের হয়ে যায় জনাব আরিফ। বকুল ছলছল নয়নে তার দিকে তাকিয়ে থাকে। মাহফুজ, রিপোর্টগুলো নিয়ে আমার টেবিলে আসো। রিপোর্টগুলো হাতে নিয়ে আরিফ স্পষ্ট হলো এই কাজটি সোহানার কলেজ ফ্রেন্ডরা করেছে। লাশটির সাথে খুনির কিছু আলামত আগে অবশ্য পেয়েছিলেন তিনি,
কিন্তু সাক্ষী আরও শক্ত করতে হলো। এইবার নিশ্চিত এটা ওর কলেজ ফ্রেন্ডরা করেছে। আগে বের করতে হবে সেদিন বকুলের সাথে যে ছেলেটাকে দেখেছিলাম তাকে। আরিফের কথায় মাহফুজ রহমান সম্মতি জানায়। টিম রেডি করে তৎক্ষণাৎ বের হন বাকি আসামিদের ধরতে। স্যার, ছেলেটার নাম কিরণ, সোহানার সাথে প্রাইভেট পড়তো। ঠিক আছে, চলো আগে এটাকেই আনা যাক। গাড়ি কিরণের বাসার সামনে থামিয়ে আরিফ এবং তার টিম ভিতরে প্রবেশ করে। ঘরটা আগে থেকে খোলা অবস্থায় ছিল। ভিতরে প্রবেশ করতেই সবাই অবাক হয়ে যায়। তাদের আসার আগে হয়তো কেউ মেরে ফেলে দিয়ে গেছে কিরণকে। আরিফ এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ একটা সুচ জুতার মধ্যে ঢুকে পায়ে বিঁধে যায়। সুচটা খুলতেই আরিফ অবাক হয়ে যায়। আরে, এটা তো কানের দুলের নিচের অংশ, আর এটা আগেও দেখেছি আমি। স্যার, কোনো সমস্যা? মাহফুজ, মনে হচ্ছে আমরা আসল খুনিকে পেয়ে যাব। চলো আমাদের বাড়িতে যাওয়া যাক। কিন্তু স্যার, অপরাধী আপনার বাসায় কি করছে সেসব না হয় নিজের চোখেই দেখো। গাড়ি ঘুরিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসেন জনাব আরিফ ও তার টিম। মা, বকুল কোথায়? জানি না বাবা, বকুল আমাকে বলে গেল ওর মায়ের সাথে দেখা করতে যাবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলে গেছে। ইস মা, তুমি ওকে যেতে দিলে কেন? আর কথা না বাড়িয়ে সোজা বকুলদের গ্রামের দিকে ছুটতে থাকেন তারা। চাচা, এখানে মজিদ মিয়ার বাড়ি কোনটা কইতে পারবেন? একজনকে জিজ্ঞেস করলে সে বাড়ি দেখিয়ে দেন। আরিফ সোজা বাড়ির মধ্যে প্রবেশ করে। কেডা গো তুমি? একজন বৃদ্ধা মহিলা আরিফকে বলে, কাকিমা, আমি থানা থেকে আসছি। এটা কি বকুলদের বাড়ি? হ্যাঁ, ঠিক জায়গায় আইছো। কিন্তু তোমরা কি দারোগা? হ্যাঁ, কিন্তু আমরা বকুলের বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছি। আমি ওর মা, কিন্তু বাবা বকুল তো ঢাকা থেকে ফিরেনি। সবুরা বানু জোরাজোরি করলো না, অপেক্ষা করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে ঢুকতেই দেখে সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। আরিফ ঘাবড়ে যায়। দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। ঘরটাতে মনে হচ্ছে হাতাহাতি হয়েছে এমন অবস্থা। শরীরের পুরো শিরা উপশিরা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে। শরীর থেকে ঘাম অনবরত পড়ছে। দিশাহারা হয়ে এদিক সেদিক পাকে খুঁজছে। বকুলের ঘরে ঢুকতেই দেখে রক্তের নদী বয়ে গেছে। পাশে পড়ে আছে একটা রক্তমাখা লাশ। ঠিক তার পাশেই তার মায়ের ব্যবহার করা লাঠি পড়ে আছে। আরিফ ঘাবড়ে গিয়ে লাঠিটা হাতে নিল। মাহফুজ লাশটিকে ভালো মতো পরীক্ষা করছে। স্যার, মনে হয় কুপিয়ে হত্যা করা হয়েছে। মাহফুজের কথা শুনে আরিফ লাশটার কাছে যায়। লাশটার মুখ রক্তে অস্পষ্ট হয়ে গেছে। তবুও আরিফ লাশটাকে ভালো মতো দেখে চমকে ওঠে। আরে, এটাই তো সেই ছেলে যাকে সোহানার সাথে কফি শপে বসে কথা বলতে দেখেছি। আরিফ হন্যে হয়ে তার মাকে খুঁজতে থাকে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, মিস্টার আরিফ বলছেন? জি, বলছিলাম। আসলে আমি পাশের এলাকা থেকে বলছিলাম। এখানে একটা বৃদ্ধ মহিলা আপনার পরিচয় দিচ্ছে সে নাকি আপনার মা। জি, আমার মায়ের খোঁজ মিলছে না। ওনাকে ওখানেই রাখুন, আমি আসছি। ফোন কেটে আরিফ দৌড়ে যায় সেখানে। গিয়ে দেখে তার মা বসে আছে। পাশেই রক্তাক্ত অবস্থায় রয়েছে বকুল। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আজ বকুল না থাকলে আমায় আর পাইতি না। কি বলছো তুমি এসব? ও একটা খুনি, আরও দুটো খুন করেছে ও। মাহফুজ, বকুলকে গ্রেফতার করো। না, আমি থাকতে ওকে তুই আটক করতে পারবি না। হ্যাঁ, মানছি ও খুনি, কিন্তু ও কোনো নিরাপরাধ মানুষকে মারেনি। তাদেরই মেরেছে যাদের আইন শাস্তি দিতে পারেনি। মায়ের কোনো কথা না শুনেই বকুলকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে আরিফ ও মাহফুজ। মাহফুজ থানায় চলে যায় বকুলকে নিয়ে। আরিফ সোজা মাকে নিয়ে বাসায় ফিরে। সারা রাস্তায় মায়ের চোখের জলে বুক ভাসিয়েছে। আরিফ মায়ের কাছে কথা দেয় যদি বকুল সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে সে ফিরিয়ে আনবে। জেলের অন্ধকার কুঠরিতে নীরবে বসে আছে বকুল। কটকট শব্দে জেলের দরজা ঠেলে ভিতরে ঢুকে আরিফ। বকুল, এই বকুল। কোনো সাড়া নেই। আরিফ একটু রেগে আবার জিজ্ঞেস করে, কি হলো? আমি তোমাকে কিছু বলছি। আরিফের ধমকে বকুল একটু নড়ে চড়ে বসে। আরিফের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার বলো, তুমি এসব কেন করছো? একরাশ নীরবতা পালন করে বকুল বলতে থাকে, আমার জন্মের ঠিকঠাক পরিচয় নেই। বাপের নাম খুঁজতে আমার মায়ের আমারে জন্ম দেওয়ার আগে মরে গেছে। আমি ছোটবেলা থেকেই সৎ মা বাপের কাছে মানুষ হয়েছি।
যখন আমি বুঝতে শিখলাম তখন আসল ঘটনা জানলাম আমার মৃত মায়ের কাছে। তিনি স্বপ্নে এসে আমারে তার করুণ কাহিনী শুনালেন, আর এইটাও কইল যে আর কোনো মাইয়ারে এইভাবে মরণ লাগবো না, আমারে দেয়া প্রতিশোধ নেয়াইব। তারপর সকালে এতদিন যাই না আসা বাপ মায়ের কাছে জিগাইলাম, তারা বলল ঘটনা নাকি হাসা। তারপর থেকেই আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। স্বপ্নে দেখি আমার মা আমারে ডাইকা উঠায়, সে আমারে নির্দেশ দেয় অমুকরে মাইরায়। আমি হিপনোটাইসের মতো হয়ে তার কথা মতো কাজ করি। কিন্তু সুহানার খুনিদের তুমি চিনলে কিভাবে? জানি না, এটা হয়তো মায়া। বকুলের কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আরিফের। এই যুগে এমন কথা কে বা বিশ্বাস করবে? থানা পুলিশ আদালত এসব তোয়াক্কা করে না, কিন্তু আরিফের কেন জানি মনে হচ্ছে মেয়েটা সত্যিই বলছে। বকুলকে রেখে আরিফ সেই সন্ধ্যায় মাহফুজকে সাথে নিয়ে বকুলের গায়ের দিকে যায়। গ্রামে পৌঁছে প্রথমে সে বকুলের আসল বাড়ি কুদ্দুস মিয়ার বাড়ি যায়। সেখানে এখন পাকা বাড়ি উঠেছে। বাড়ির মালিক এলাকার চেয়ারম্যান। আরিফ শুনে কিছুটা অবাক হয়ে যায়। বকুলের মুখে শুনেছে এই চেয়ারম্যান বাড়ির লোকজনের জন্যই তার পরিবারের সবাই মারা গেছে, অথচ তারাই এখন এই বাড়ির মালিক। বিষয়টা রহস্যজনক। মাহফুজ ভালো মতো দেখতে হবে। রাত তখন 11:15। গ্রামের জন্য তখন মধ্যরাত। বাড়ির সদর দরজার সামনে খুঁটি গেড়ে লুকিয়ে আছে আরিফ ও মাহফুজ। হঠাৎ আরিফের চোখ সামনে দেয়ালের দিকে পৌঁছে থমকে গেছে। কে যেন আসছে বাড়িটার দিকে, চাদর মুড়ি দিয়ে সদর্পণে। লোকটা বাড়ির ভিতরে ঢুকতেই আরিফ মাহফুজকে ইশারায় তাকে অনুসরণ করতে বলে। দুজনে লোকটাকে অনুসরণ করতে করতে যাচ্ছে। বাড়ির ভিতরে একটা ছোট কুঠুরিতে ঢুকে পড়ে লোকটা। কুঠুরির পাশে কান পেতে দাঁড়িয়ে ভেতরে সব কথা শুনছিল তারা। ভাই, মায়ারারে পুলিশে ধইরা নিছে। কোনো রকমে যদি আমগো সব ফাঁস হইয়া যায়, দূর কোনো আলামত দিয়ে আমগো কাজ পর্যন্ত পৌঁছাইব। তুমি কিছু ভাইব না মজিদ মিয়া, বিষয়টা দেখতাছি। আরিফ চমকে উঠে মজিদ মিয়া নাম শুনে। এই নামটা সে আগেও কোথায় যেন শুনেছে। মাহফুজ, এই নামটা আগে কখনো শুনেছ? স্যার, এটা তো বকুলের পালক বাবার নাম। মনে হচ্ছে আমরা আসল খুনিকে পেয়ে গেছি। দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ারম্যানের ছেলে মামুন মিয়া ও বকুলের পালক বাবা মজিদ মিয়াকে হাতে নাতে ধরে ফেলে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে সব বলে তারা। সত্যি কথা বের করতে অবশ্য একটু কষ্ট করতে হয়েছিল আরিফ ও মাহফুজের। এইসব কিছুতে মামুনের হাত ছিল। বকুলকে এক প্রকার ড্রাগ দেওয়া হতো প্রতিদিন, আর এটা খাওয়ার পরে ঘুমিয়ে গেলে নেশাক্ত ঘুমন্ত ব্যক্তির পাশে যা বলা হয় সেগুলো ঘুমন্ত ব্যক্তির স্বপ্নে দেখে। এর প্রভাবে বকুল ঘুমিয়ে পড়তো, আর মজিদ মিয়া তার কানে কানে খুনের কাহিনী বলতো, যেটা বকুল স্বপ্নের মাধ্যমে দেখত। তারপর তারা খুন হওয়া লাশের কাছে বকুলকে রেখে যেত, এমনভাবে যেন সে ঘুম থেকে উঠে দেখে সেই খুন করেছে। স্যার, এতে লাভ কি হবে? মাহফুজ, কুদ্দুস মিয়ার বর্তমান যে বাড়িটা, সেটার মূল্য এখন ভালোই। তাছাড়া যাদের খুন করেছে সবাই মামুনের শত্রু। আর সুহানার ব্যাপারটা হয়েছে আমাকে বিশ্বাস করাতে যে বকুল খুনি। মানুষের চিন্তা শক্তি কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে। আদালত মামুন ও মজিদ মিয়াকে ফাঁসির আদেশ দেয় আর বকুলকে ছেড়ে দেয়। আরিফ বাসায় যেতে তার মা বকুলকে ছাড়া তাকে ঢুকতে দিবে না বলে জানান। আরিফ উপায় না পেয়ে সোজা বকুলের গ্রামে চলে যায়। বকুল বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে কি যেন ভাবছে। আরিফ পেছন থেকে তার কাঁধে হাত রাখে। পেছন ফিরে আরিফকে দেখে ছলছল নয়নে তাকিয়ে আছে। কেন আইছেন এখানে? তোমারে নিয়ে যেতে। যাবে না আমার সাথে? কামের বেটি করে লইয়া যাবেন নাকি? না, আমার ঘরের লক্ষ্মী করে। আরিফের কথায় বকুল মুচকি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আরিফ বকুলের হাত ধরে নিজের বাড়ির পথে পা বাড়ায়। তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। জীবনটা বড়ই আজব। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।